যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয় বললেন সালাউদ্দিন। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ষড়যন্ত্রের সংশয় নেতাদের। সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর সম্ভাবনা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোট জরুরি, তবে পুরনো পদ্ধতি কাজে দেবে না মন্তব্য বদিউলের। খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটের অভিযোগ, 3 নিরাপত্তা কর্মী আটক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে 3 জন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। অনলাইনে কম দামে ইলিশ কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে ভোক্তা। ফেসবুকে পেজ খুলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। অর্ডার দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা। 3 বারে ওনারা প্রায় 29,000 টাকা নিছে। যে অনলাইনে আমরা দিব এ তো বাটফার, এ তো সিটারি করতে আছে, কথা বলছেন নাই। অনর্থক টেস্ট দেওয়ার অত্যাচার বন্ধে চিকিৎসকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান। বন্ধ করতে হবে নির্দিষ্ট কোম্পানির ওষুধ দেওয়ার প্রবণতা। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় নানা আচার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার আহ্বান। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। লোক দেখানো মিটিংকে অশ্বডিম্ব আখ্যা দিলেন বিশ্লেষকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে। তবে যারাই নির্বাচন বিলম্বের জন্য নানা কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। জাতি এখন নির্বাচন এবং গণতন্ত্রের জন্য অপেক্ষমান বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানী শাহজাহানপুরে এক আলোচনার সভায় তিনি বলেন, সরকার ও ইসির সদিচ্ছাই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট না। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার। এ সময় তিনি বলেন, দীর্ঘ 17 বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। এখন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়াই করে যাচ্ছেন বলে জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলের সকল খুন হত্যার বিচার করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে এবং জনগণের অংশগ্রহণে জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত চেষ্টা। যারা ফ্যাসিবাদ পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে
তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার সভা ও দোয়া মাহফিলে তিনি প্রশ্ন করেন, তাহলে কি নতুনভাবে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে? আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আদৌ থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেয়া হবে না। উপদেষ্টা জানান, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়, তবে চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। আলুর দর নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কৃষক আলুর দাম পাচ্ছে না, কিন্তু ভোক্তা আলু কিনছে বেশি দামে। মধ্যস্বত্বভোগীরাই মুনাফা করছে এবং কৃষি মার্কেট পরিদর্শনের সময় দোকানীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে এটি ব্যবহারের ভয়াবহতাও তুলে ধরেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দেশের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি একমাত্র অংশীজন না, মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কমিশনের পক্ষে নির্বাচন করা অসম্ভব। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেছেন, নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ মহাসংকটে পড়বে। শক্তিশালী নির্বাচন কমিশন এবং সুষ্ঠু ভোট আয়োজনে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে ইসি। কিন্তু শুধু কমিশনের একার পক্ষে কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব? নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক দলগুলো বলেছেন তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। সংগঠনটির চেয়ারম্যান বলেন, দ্রুত নির্বাচন এবং দলগুলোর বিভেদ দূর না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনে সংস্কারের বিকল্প নেই মনে করেন বদিউল আলম মজুমদার। পিয়ার নির্বাচনকে বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। পুরানো পথ ধরে চললে সেই আবারও বিতর্কিত নির্বাচনই হবে। এই জন্যই অনেকগুলো বিধিবিধান, আইন কানুন, প্রতিষ্ঠানে সংস্কার। ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন হবে পক্ষপাতদুষ্ট। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে, ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ। রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হইতে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু করাটা দুরূহ। বিশ্ববিদ্যালয়ের ভোটের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনো এগোয়নি বলেও দাবি উপদেষ্টার। বিস্তারিত জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ। এতে সারা বছরই সংকটে থাকে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা।
এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে। তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পে কোনো কাজই আগায়নি, কোনো কাগজপত্রই নেই সেখানে। এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন, কিন্তু ওই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি। বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল, সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল, ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ। প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর ১১৭ কিলোমিটার খনন করা হবে, থাকছে প্রতিরক্ষা বাঁধ, রাখা হচ্ছে নদী তীরবর্তী প্লাবনভূমি, স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে। তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ। প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় ১২,০০০ কোটি টাকা। পুরো নদী এবং এই নদীর যে শাখা নদীগুলো আছে সমস্ত কিছুকে বিবেচনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে, সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে, আর এই যে ড্রেজিংটা করা হবে এই ড্রেজিংকৃত মাটি দিয়ে যেই এলাকাটা মাটি ভরাট করে আবার উন্নত করা হবে, সেখানে যারা প্রাথমিকভাবে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে। চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে ২০২৬ সালের জানুয়ারি থেকেই। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারব। তিস্তা প্রকল্প হবে ১০ বছর মেয়াদী। আশা করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তাপাড়ের মানুষের জনজীবন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে রূপসাঘাট শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, এক নিরাপত্তা কর্মী প্রথমে কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পায়, আর এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তরা ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট করে নেয় বলে দাবি ম্যানেজারের। সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ, আর সেই সাথে আটক ৩ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে। এসে দেখি তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে ৩ জন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। ওইখানে ৩টা আর এইখানে ৩টা, ৬টা তালা ভাঙা লাগছে। ১৬,১৬,০০০, সেখান থেকে ১৪২০ টাকা আছে। ফেসবুকে নাকি সব মেলে, তাও আবার কম দামে। ফেসবুকে পানির দামে পাবেন চাঁদপুরের রূপালী ইলিশ, প্রতি পিস ২ কেজি ওজন। এমন এক হালি ইলিশ নাকি কেনা যায় মাত্র ৪,৮০০ টাকায়। যদিও বাজারে কিনতে আবার এর থেকে ৩ গুণ বেশি অর্থ লাগে। অনলাইন থেকে ইলিশ কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কম দামে আসল ইলিশ বিক্রির নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে অফারের নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে একটি চক্র। কিভাবে ফাঁদ পাতে তারা, তা জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। বাজারে ঢুকতেই চোখে পড়ছে রূপালী ইলিশ। একসময় মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকলেও এখন ইলিশের স্বাদ নিতে গেলেই টান পড়ে পকেটে। আর চাঁদপুরের ইলিশ যেন চলে গেছে মানুষের হাতের নাগালের বাইরে। রাজধানীর যাত্রাবাড়িতে মধ্যরাত থেকেই জমজমাট ইলিশের বাজার। ১ থেকে ১.৫ কেজি পরিমাণ এক একটি মাছ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। কেজি সাইজের মাছ আছে ২,০৫০, ২১০০ এরকম। আর ১ কেজি ৪০০-৫০০ গ্রাম যেটি, এটি ২৩৫০, ইয়াতে ২৪০০ টাকার লান পড়ে। দামটা অনেক বেশি, কিন্তু মহল্লাত গেলে মানুষে মাছ সস্তা সস্তা, কিন্তু আরও দাইলে মাছ কিনতে পারি না আমরা। হাজারো লাইকযুক্ত ফেসবুকের বিভিন্ন পেজ থেকে বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। কম দামে বাহারি বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা, আর এই সুযোগই লুফে নিচ্ছে একদল অনলাইন প্রতারক। দেশব্যাপী ছড়িয়ে আছে এই চক্রের নেটওয়ার্ক। ভুক্তভোগী একজন পেশাজীবী যমুনা টেলিভিশনকে জানান তার কথা। প্রায় ৭,০০০ টাকার মাছ তিনি চাঁদপুরের রূপালী ইলিশ নামে ফেসবুক পেজ থেকে অর্ডার করেন। ইলিশ নেয়ার জন্য ৫৫০ টাকা অগ্রিম নেন বিক্রেতা।
2 দিন পরে ইলিশ ঢাকায় আসছে বলে ডেলিভারি ম্যান কল দেন। কয়েক দফা নানান টেকনিক্যাল সমস্যার নামে ধাপে ধাপে 30,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে চাঁদপুরের রূপালী ইলিশ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে ঘটনা ঘটেছে এমন 1 ডজনেরও বেশি প্রতারণার তথ্য আছে যমুনা টেলিভিশনের কাছে। সামাজিকভাবে হেয় হবেন ভেবে অনেকেই নাম পরিচয় প্রকাশ করেন না, সহযোগিতা নেন না আইন শৃঙ্খলা বাহিনীর। অর্ডার দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা। 3 বারে ওনারা প্রায় 29,000 টাকা নিছে, কিন্তু আমি কোনো প্রোডাক্ট পাই নাই এখন পর্যন্ত। ইভেন শুধু এটা না, এরা একই নামে বিভিন্ন নাম্বার থেকে পেজ খুলে বিভিন্নভাবে মানুষ থেকে টাকা নিচ্ছে প্রতারণার মাধ্যমে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে মাছের লোভনীয় ভিডিও আর চাঁদপুরের ঘাটে আসা ইলিশের ছবি। সেই সঙ্গে দেয়া থাকে রঙিন ট্রেড লাইসেন্স আর জাতীয় পরিচয়পত্র, যা আসলে জাল। এসব দিয়ে অনলাইনে পাতা হচ্ছে ফাঁদ। এবার একজন অনলাইন ক্রেতা হয়ে আমরা যোগাযোগ করি চাঁদপুরের রূপালী ইলিশের ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে। 8 কেজির 4টি ইলিশের দাম হাঁকা হয় মাত্র 4,800 টাকা। 2 কেজি করে 4টা যেটা ভিডিওতে দেখলাম, সেটার 2 কেজি করে 4টার দাম কত পড়ে? 4800 টাকা। ক্যাশ অন ডেলিভারি তো? হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। না ক্যাশ অন ডেলিভারি না, অ্যাডভান্স করতে হবে 700 টাকা। ইলিশ বাড়িতে এলে ক্যাশ অন ডেলিভারি দেয়া হবে এমন কথা শুনে বিক্রেতা ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমি একবারে পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো না? না ভাই, হবে না। অনলাইন থেকে আমরা আবারও চলে যাই যাত্রাবাড়ির মাছের আড়তে। অনলাইনের দামের হিসেবে আর আড়তের হিসেবে দেখা যায় আকাশ পাতাল পার্থক্য। অনলাইনের প্রতারকরা 2 কেজির বেশি ইলিশ বিক্রি করলেও বাজারে আসলে 1.5 কেজির বেশি ওজনের ইলিশ দেখাই যায় না। 2 কেজি সাইজের মূলত মাছটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, রেয়ার ভবিষ্যৎ 2-1টা। 1.5 কেজিটা পাওয়া যায় অ্যাভেলেবল। 1.5 কেজি সাইজের মাছ এখনো মনে করেন বাজারে 2500 টাকা কেজি আছে, 2500-2600 টাকা কেজি। যে অনলাইনে আমরা দিব এ তো বাটফার, এ তো সিটারি করতে আছে, কথা বলছেন নাই। আমরা লোভ দিব, লোভ দিয়ে আমরা টাকা পয়সা লিয়ে দেবো, কথা বলছেন, মাছ দিব না। বুঝাইতেছেন? যেমনটা আমরা শুনছিলাম আসলে যে প্রতিটি মাছে প্রায় 4 থেকে 5 গুণ কম টাকায় অনলাইনে বিক্রি হচ্ছে, যা আসলে একটি প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছুই না। ব্যবসায়ীরা বলছেন যে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এক্ষেত্রে যারা ক্রেতারা আছেন তাদের অবলম্বন করা উচিত বাড়তি সতর্কতা, যেন প্রতারণার ফাঁদে তারা পা না দেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার 2 শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত 2 শিশুর নাম জামিলা খাতুন এবং তানিয়া আক্তার নিশি। তারা গোমস্তাপুরের শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসার আবাসিকে থাকত। শিক্ষকরা দাবি করেছে রাতে সব শিক্ষার্থীরা একসাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। হঠাৎ করে মধ্যরাতে জামিলা এবং নিশি অসুস্থ হয়ে পড়ে, বমির সাথে রক্ত বের হয়। ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরে মৃত্যুর কারণ জানা যাবে। যে অবস্থায় নিয়ে এসছে অবস্থাতে ওই মেয়েটা মারা গেছিল, আর একটা যেটা মেয়ে ছিল, আর আমার যেটা ভাতিজি এটা কিন্তু একটু দম ছিল, কিন্তু কথাবার্তা বলতে পারেনি। চিকিৎসাধীন হয়ে থাকতে থাকতেই ওখানে মারা গেছে। যেহেতু সবাই ঘুমেছিল, 2জন বিষক্রিয়া আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। এরপর যে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছি, সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। জুয়েল, কিছু জানা গেল এই 2 শিশুর মৃত্যুর কারণ সম্পর্কে, এবং এদের পরিবার কি বলছে, কথা হয়েছে কিনা আপনার সাথে? প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো তথ্য জানালো কিনা তাও জানতে চাই। দৃষ্টি, এখন আমরা সেই মাদ্রাসার এখানে আছি। এখন পর্যন্ত আসলে কেউ কিন্তু কোনো নিশ্চিত তথ্য দিতে পারছে না, কারণ গভীর রাত্রে যখন এই শিশুরা ঘুমিয়েছিল তখনই কিন্তু এই ঘটনা ঘটে, অর্থাৎ তারা বমি করে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়, এরকম তথ্য কিন্তু স্থানীয় জানাচ্ছিলেন। তো অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে এইটা আসলে প্রত্যন্ত গ্রামে। আমি যদি একটু দেখাই যে এইখানে হয়তো সাপের কামড় থেকে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু আসলে কিন্তু এক শিশুর পায়ে কিছুটা দাগ দেখা গেলেও অন্য শিশুর গায়ে কিন্তু একদম ফ্রেশ আছে, তার কোনো শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডাক্তাররাও সে কথা বলছিলেন, পুলিশও সেই কথা বলছে, এবং যারা এখানকার মাদ্রাসার কর্তৃপক্ষ আছে তারাও একই কথা বলছেন। আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে
যে এই মৃত্যুর রহস্যটা কি, কারণ একদম প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই যাচ্ছে না যে এখানে মৃত্যুটা কিভাবে সংঘটিত হয়েছে। তবে এলাকাবাসীর সাথে যেটা কথা বলছিলাম, তারা কিন্তু বারবার যেটি বলছিলেন যে তারা ফজরের নামাজ পড়ার যখন মসজিদে আসে তখনই কিন্তু এই ঘটনাটার বিষয়টা তারা জানতে পারে। তার আগে কিন্তু যেহেতু গভীর রাত্রে ঘটনা, কেউ এই বিষয়টি জানতে পারেনি। এবং এই জায়গাটাতে যে তারা যে মানে নিহত হয়েছে, পোস্টমর্টম বা ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলাটা খুবই মানে দুরূহ বিষয়, এবং এটি একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মৃত্যুর কারণ নিয়ে। এখন রিপোর্ট আসলেই আসলে জানা যাবে মৃত্যুর কারণ। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য জুয়েল। অনর্থক অতিরিক্ত টেস্ট দেবার যে অত্যাচার তা বন্ধ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, মানুষ বিরক্ত হয়েই দেশের বাইরে চিকিৎসা করতে যায়, শখ করে কেউ যায় না। আর অনেক চিকিৎসকই কোনো নির্দিষ্ট কোম্পানির ওষুধ নির্দিষ্ট করে দেয়, এগুলো বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠাতা ও মালিকরা নতুন নেতৃত্বকে স্বাগত জানান। খাতটির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সবাই। এখানে ঢাকার একটা হসপিটাল আছে, তার 14টা টেস্ট দিয়েছে, পরে রাগ করে সে ময়মনসিংহ চলে গিয়েছে, টেস্ট ছাড়া ভালোভাবে ফেরত আসছে, ওখানে পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটেন সমস্যা নাই, গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। এছাড়া চিকুনগুনিয়াতেও অনেকেই আক্রান্ত হচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই নগরীতে মশাবাহিত রোগের বিস্তার ঘটছে। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যথাসাধ্য চেষ্টা চলছে মশা নিধনের। ডেঙ্গু আক্রান্ত ছোট মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েন বাবা ইকবাল হোসেন। তারও ধরা পড়ে ডেঙ্গু। ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। ড্রেন আছে না, ড্রেনের ভিতর তার আর ওষুধ দেয় না, অনেকদিন যাবত ওষুধ দেওয়া হয় না। এই ডেঙ্গুরা অতিরিক্তভাবে বাড়ছে আর কি। সরকারি এই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। গেল এক মাসে সেবা নিয়েছেন 122 জন ডেঙ্গু রোগী। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালেও বাড়ছে আক্রান্তের ভিড়। অনেকেই আবার রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর সাথে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপও। মশাবাহিত রোগের বিস্তারের জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন রোগী ও স্বজনরা। জ্বর আগে ছিল, কিন্তু পরে একটু কমছে। বাইরে থেকে ওষুধ খাইছে না, পরে দেখতেছে শরীরের অবস্থা ভালো না, তাই ভর্তি হয়েছে। ট্রেনে যত ময়লা উঠেছে ও পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে, ওই জায়গা ভরার লেগে তো দিক থেকে হইতে পারে পানি যাবে। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলছেন, জ্বরে আক্রান্ত যেসব রোগী আসছেন তাদের 20 থেকে 25 ভাগেরই শনাক্ত হচ্ছে ডেঙ্গু। 300 শয্যা হাসপাতালে গেল 2 সপ্তাহে ভর্তি হয় 33 জন ডেঙ্গু রোগী। গত প্রায় 1 মাস ধরে প্রচুর পরিমাণে জ্বরের রোগী পাচ্ছে। 20 to 25% মতো ডেঙ্গু পাচ্ছে টোটাল জ্বরের রোগীর মধ্যে। 3 to 5% মতো চিকুনগুনিয়া। সকল রোগীকে আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং এই চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। নগরীর 27টি ওয়ার্ডের 52টি স্থানকে এডিস মশার বংশবিস্তারের হটস্পট হিসাবে চিহ্নিত করার কথা বলছে সিটি কর্পোরেশন। মশা নিধনে দৈনন্দিন কার্যক্রম চালু থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে বাসাবাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। গত বছর ছিল 27টা, এবার হটস্পটের সংখ্যাও বেড়েছে এবং এই হটস্পটকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল টিম আছে 15 জনের। ওরা কিন্তু হটস্পটগুলোতে কাজ করে। 1 মাস ধরে ডেঙ্গুর আক্রান্তের হার কিন্তু বেশি হচ্ছে। তো এটা শুধু নারায়ণগঞ্জে না, এটা দেশের অন্যান্য জায়গার মতোই হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
জাহিদ হাসান, যমুনা নিউজ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালিয়ে ৩১ বোতল অবৈধ মদ এবং ৫২ বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সারওয়ার এই তথ্য জানিয়ে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতেই সহকারী পুলিশ কমিশনার আলী হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়, কিন্তু ক্লাবটিতে কাউকে পাওয়া যায়নি। সিকিউরিটি গার্ডের মাধ্যমে তালা খুলে ভেতরে ঢুকে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ৩১ বোতলের মদ আমরা জব্দ করি আর বিভিন্ন প্রকারের ৫২টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আর আমরা এখন আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিক নিজে বাদী হয়ে একটা মামলা আমরা প্রক্রিয়াধীন আছি। আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন শিষ্টের পালন করতে আজকের দিনেই স্বর্গলোক থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি, চণ্ডীপাঠ, গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রার আয়োজন করা হয়। উপবাস, পূজা অর্চনা, কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার যেন মঙ্গল হয়, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন করব। আর সবচেয়ে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, সকলে মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিতভাবে আমরা আমাদের অভিষ্টলকে পৌঁছাবো। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করলে অপচয় এবং দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। সকালে পতেঙ্গায় চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে বিদেশি ঠিকাদারদের উপরে নির্ভরতা কমাতে হবে। এই পাইপলাইন ব্যবহার করে 3টি তেল বিপণন কোম্পানি জ্বালানি সরবরাহ করবে এবং চট্টগ্রাম থেকে কুমিল্লার বরুড়া হয়ে জ্বালানি তেল যাবে নারায়ণগঞ্জের গোদনাইল এবং ঢাকার ফতুল্লায়। এর মাধ্যমে তেল চুরি, অপচয় ঠেকানো সহ কোটি কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরও চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণের বাইরে বাজার। সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দাম কমছে না। মিল পর্যায় থেকে দাম কমানোর কোনো লক্ষণও নেই এবং সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। ক্রেতারা বলছেন, চালের দাম বৃদ্ধির কারণে জীবন ধারণ কঠিন হয়েছে। ভোক্তার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণহীন এই পণ্যের দাম। মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই বেশি। চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা। ঝামেলা হচ্ছে না, আমরা তো অল্প রোজগার মানুষ, আমরা তো অনেক সমস্যা হয়ে যায়। এরা সিন্ডিকেট করিয়া দিন দিন চালের দাম ঊর্ধ্বগতিতে রাখতেছে। আসলে কিন্তু আমরা আমাদের যে সাধারণের যে কষ্ট হয় এটা এরা বুঝে না, এরা এদের লাভটাই শুধু বুঝে। প্রতি কেজি দাম বেড়েছে সর্বোচ্চ 10 টাকা, বস্তায় বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। বেশি বেড়েছে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম। নাজিরশাইল যেই চাল আছে 72 টাকা হেরে হয়েছে, এটা 92-93 টাকা। আর মিনিকেট চালটা মনে করেন আপনার যেটা আসলে 72-73 টাকা, 74 টাকা হেরে হয়েছে 80 টাকা। আর আঠাশ চালটা যেটা আসছিল আপনার 48 টাকা 50 টাকা, 52-54 টাকা হেরে হয়েছে 58 টাকা 60 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে চাহিদা দিলে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে, তাহলে কেন বাড়ছে দাম? তাদের ধারণা, কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই লাগামহীন চালের বাজার। মিলার এমন আপনার বড় যে কোম্পানিগুলি ছিল, পর্যাপ্ত কোম্পানিগুলি বাজারে আসছে। বিগত সরকার যেন ওদেরকে চাউলের লাইসেন্স দেওয়ার পর থেকে চালের দামটা বৃদ্ধি, কোনো কমার কোনো আশ্বাস নাই। বাজারটা ওনাদের হাতে, ওনারা ইচ্ছে করে কমায়, ইচ্ছে করে বাড়ায়।
5 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4,61,000 টন সেদ্ধ এবং 39,000 টন আনা হবে আতপ চাল। আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল দেশে বাজারজাতকরণ করতে হবে, কিন্তু দামে এর কোনো প্রভাব নেই। বাড়ছে একমাত্র কারণ কনজিউমার কোম্পানি এবং প্লাস বড় বড় মেইলার, এদের কারণে বাজারটা বাড়ছে। এরা যদি বাজার বাড়ানোর কারণে সাধারণ মানুষ হলে আমাদের অনেক জবাব দিতে, অনেক কথা বলতে হয় যে আজকে একদম কাল একদম। আমদানির সিদ্ধান্ত ছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর আর কোনো পদক্ষেপ নেই। চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে নিষ্ক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ও দখলমুক্ত করা যাচ্ছে না নগরীর খেলার মাঠগুলো। স্থায়ী সমাধানের বদলে তৈরি হচ্ছে আরও জটিলতা, আর এমন অভিযোগ করেছেন মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলনের পরিবেশবাদীরা। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হওয়া এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদীরা বলেন, দীর্ঘদিন বিভিন্ন ক্লাব আর সরকারের মদতপুষ্টরা শহরের মাঠ, পার্কগুলো দখল করে রেখেছে, আর এই সরকারের সময়ও নতুন করে এই জটিলতা দেখা দিচ্ছে। আর তাই দ্রুত মাঠগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পার্কগুলো সবার জন্য উন্মুক্ত করা, মাঠ দখলমুক্ত করতে অস্থায়ী আনসার নিয়োগ সহ 10 দফা দাবি জানিয়েছে এই পরিবেশবাদী সংগঠন। একই সাথে মাঠ দখলমুক্তের চেষ্টায় পরিবেশ সচেতনদের গ্রেফতারি, হয়রানিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প, আমরা 6 মাস আন্দোলন করার পরেও আবার হচ্ছে হাতির ঝিলের এখানে কাজ করছি। এই নির্লজ্জ চুক্তিগুলো আসে কোথা থেকে? যারা বাণিজ্যিকভাবে খেলাটাকে করবে তাদের জন্য ঢাকা শহরের বাইরে এইরকম সরকারি প্রচুর খাস জমি আছে, যেটা কৃষি জমিও না, যেটা অন্য কোনোভাবে ব্যবহার করা হচ্ছে না, সেরকম জায়গা বন্দোবস্ত করার কথা ভাবা যেতে পারে। আমরা উপদেষ্টাদের কাছে চিঠি দেই, আমরা রাজুকের কাছে চিঠি দেই, তাদের অন্যান্য যে সিস্টেম আছে, জিআরএস সিস্টেম আছে, সেখানে দেই। এইগুলোতে কোনো প্রতিকার পাওয়া যায়। বড় কোনো ব্রেকথ্রু ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক। যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করে ইউরোপে নিরাপত্তা বলয়ে ন্যায্য ভারসাম্য নিশ্চিতের দাবি জানান ভ্লাদিমির পুতিন। পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোয় দাওয়াত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজে 2 পরাশক্তির প্রেসিডেন্টদের সাক্ষাৎ। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা, চলে 3 ঘণ্টা পর্যন্ত। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। শুরুতে অতিথি পুতিনকেই ফ্লোর ছেড়ে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট দাবি করেন, মস্কো চায় ইউক্রেন যুদ্ধের শেষ হোক, তবে যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিতের ওপরও জোর দেন তিনি। একাধিকবার বলেছি, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইউক্রেন ইস্যুটি। ইউক্রেনীয় জনগণ আর আমাদের শেকড় একই, তাই যা হচ্ছে তা দুঃখজনক এবং বেদনার। আমার দেশ আন্তরিকভাবে চায় এর শেষ হোক। একই সাথে মূল সমস্যাগুলোও দূর করতে হবে। রাশিয়ার যৌক্তিক উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে। ইউরোপে নিরাপত্তা বলয়ে ন্যায্য ভারসাম্য নিশ্চিত করতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্য হয়নি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, অনেক বিষয়ে একমত হয়েছি। বড় কয়েকটি ইস্যুতে মতৈক্য হয়নি, তবে কাছাকাছি পৌঁছেছি। যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না, বলা যাবে না চুক্তি হচ্ছে। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি 2 প্রেসিডেন্ট। এক পর্যায়ে রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশের মাঝে হঠাৎ ইংরেজিতে কথা বলে ওঠেন পুতিন। হাসি মুখে পরবর্তী সাক্ষাতের জন্য মস্কোয় দাওয়াত দেন ট্রাম্পকে। জবাবে দারুণ ব্যাপার বললেন মার্কিন প্রেসিডেন্ট। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পাঠানো চিঠি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে পৌঁছে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কি ছিল এই চিঠিতে? বিষয়বস্তু প্রকাশ করা না হলেও কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধের ফলে শিশুদের অপহরণের বিষয়টি এতে উল্লেখ ছিল। যুদ্ধের কারণে ইউক্রেন এবং রাশিয়ার শিশুদের দুর্দশার কথাও উঠে এসেছে চিঠিতে। আলাস্কা সফরে না গেলেও এই চিঠির মাধ্যমে নিজের বার্তা পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া। রুশ নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে এই অংশ ছিল দেশটি, এবং এর ঐতিহাসিক যোগসূত্রের কারণেই অনেকেই ধারণা যে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে এই ব্যক্তিগত চিঠিটি পাঠিয়েছেন মেলানিয়া। ট্রাম্প এবং পুতিনের বহুল আলোচিত বৈঠককে অন্তঃসারশূন্য আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। এমনকি পরাশক্তি দুই দেশের নেতার এই আলোচনার ফলাফলকে অশ্বডিম্বের সাথেও তুলনা করেছেন অনেকে। পশ্চিমা বিশ্বের কাছে যখন রাশিয়া কোণঠাসা, তখন যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠককে মস্কোর জন্য অর্জন হিসেবেই দেখা হচ্ছে। এই বৈঠককে সফল এবং বড় প্রাপ্তি আখ্যা দিয়েছে ক্রেমলিনও। চিরবৈরী দুই পরাশক্তির শীর্ষ নেতারা এক টেবিলে, তাই পুরো বিশ্বের নজর যেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠককে ঘিরে। বহুল আলোচিত এই বৈঠকের ফলাফল কি, তাই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ট্রাম্প পুতিন। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা, পরমাণু হামলার হুমকির মতো ইস্যুগুলোতে হয়নি কোনো রফা। তাই এই বৈঠককে অন্তঃসারশূন্য আখ্যা দিচ্ছেন অনেক বিশ্লেষক। আলোচনার ফলাফলকে ঘোড়ার ডিমের সাথেও তুলনা করা হয়েছে। বৈঠকের আগে পরিস্থিতি যেমন ছিল পরেও তেমনই আছে, অর্থাৎ কোনো পরিবর্তনই আসেনি। হয়তো ট্রাম্প পুতিন অনেক ইস্যুতে কথা বলেছেন, কিন্তু তারা কোনো সমঝোতায় আসতে পারেননি। সংঘাতের যে মূল কারণ, সেখানে হাত দেননি দুই নেতা। কিন্তু এটা পুতিনের জয়, কারণ এত নিষেধাজ্ঞার পরও মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসেছেন তিনি। তবে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসলেও একেবারেই এই বৈঠককে ব্যর্থ বলতে নারাজ কেউ কেউ। চিরবৈরী দুই পরাশক্তির নেতারা একসাথে বসাটাকেও বিশ্ব রাজনীতির জন্য ইতিবাচক মনে করা হচ্ছে। তাদের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে, তবে দুই নেতার আচরণ অত্যন্ত বন্ধুপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধে এটি প্রথম পদক্ষেপ। এই যাত্রা আরো দীর্ঘ হতে পারে। এদিকে বৈঠককে সফল এবং কার্যকর আখ্যা দিয়েছে মস্কো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পুলিশি বাধা আর ধরপাকড় সত্ত্বেও অব্যাহত আছে সার্বিয়ার সরকার বিরোধী আন্দোলন। শুক্রবারও পথে নামেন আন্দোলনকারীরা। এই সময় সেনাবাহিনীর সদর দফতরের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। তাদের বাধা দেয় পুলিশ, লাঠিচার্জ করা হয়। আন্দোলনকারীদের সরিয়ে দিতে টিয়ার শেল ছোড়া হয়। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ককটেল এবং আতশবাজি ছুড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। বেশ কিছুদিন ধরে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছে সার্বিয়ার বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এই ছিল দুপুরে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।